ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে শুধু আগ্রাসী ব্যাটিং নয়, টি-20 ফরম্যাটের এশিয়া কাপে ভালো করতে রানিং বিটুইন দ্য উইকেটস আর ফিল্ডিংয়ে ভালো করতে হবে। প্রতিপক্ষ আফগানিস্তান নিয়েও সতর্ক থাকার পরামর্শ বুলবুলের। হিস্ট্রি তৈরি হয় হিস্ট্রি ভাঙার জন্য আমরা বেটার ক্রিকেট খেলার চেষ্টা করব এবং ইতিহাস গড়া হয় নতুন করে লেখার জন্য। এশিয়া কাপের ক্যাপ্টেন্স মিটে লিটন দাসের মন্তব্য নিঃসন্দেহে আত্মবিশ্বাসী করবে টাইগার সমর্থকদের। এশিয়া কাপের 3বারের ফাইনালিস্ট বাংলাদেশ দল নিয়ে আশাবাদী বিসিবি সভাপতিও। ব্যাক টু ব্যাক 3টি সিরিজ জয় এগিয়ে রাখবে সিমন্স শিষ্যদের। তবে আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি লিটন তামিমদের রানিং বিটুইন দ্য উইকেট ও ফিল্ডিংয়ে ভালো করার তাগিদ বুলবুলের। আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ব্যাটিংয়ে যদি ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফরম্যাট। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু টাইগারদের। গ্রুপের অপর দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। কদিন আগেই লঙ্কানদের মাটিতে সিরিজ জয় কিছুটা হলেও স্বস্তি দেবে লিটন দাসের দলকে। তবে আফগানিস্তানকে নিয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ বুলবুলের। ওদের কিন্তু ভেন্যু হচ্ছে ইউএই, কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজা। তাদের হোম অ্যাডভান্টেজটা হয়তো পেতে পারে। তারপরেও আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আই এম শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। এর আগে 2012, 16 ও 18 এশিয়া কাপের ফাইনাল খেললেও এখন পর্যন্ত শিরোপা ছুঁয়ে দেখা হয়নি লাল সবুজ দলটার। এবার সেই ইতিহাস পেছনে ফেলে নতুন করে লেখার স্বপ্ন লিটনদের চোখে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আর কিছুক্ষণ পর শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচ শুরু 8:30টায়। এশিয়া কাপের রেকর্ড সর্বোচ্চ 8বারের চ্যাম্পিয়ন ইন্ডিয়া, 3বার রানার্স আপ ও মেন ইন ব্লুজ। অন্যদিকে মাত্র চতুর্থবারের মতো এশিয়া কাপে খেলছে আমিরাত। তাদের অর্জন সর্বোচ্চ 5ম স্থানে অর্জন করার। সব মিলিয়ে ভারত ও আরব আমিরাতের মধ্যে এক অসম লড়াই। এরই মধ্যে আমরা জানতে পেরেছি ইন্ডিয়া টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আবুধাবিতে আমাদের সহকর্মী রঞ্জন শান্ত যুক্ত আছেন আমাদের সঙ্গে। তবে তার আগে অবশ্যই একটা আপডেটের কথা আপনাদেরকে জানাতে চাই। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। সেখানে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ ফাইনাল খেলার সুখ স্মৃতিটাও কিন্তু আছে টিম টাইগার্সের। তবে এখানে খেলা 2 টি-20-র দুটোতে আনফর্চুনেটলি বাংলাদেশ হেরেছে। এই উইকেটে কেমন হতে পারে লাল সবুজের ব্যাটে বলে লড়াই, জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের এই মুহূর্তে অবস্থাটা বেশ শুনশান, নীরবতা, ঘাস নিয়ে একটু কাজ চলছে। উইকেট যতদূর দূর থেকে বোঝা যায় সেটা বুঝে আসলে অনুমান করার কিছু নেই। তবে আবুধাবির উইকেট একটু তো ট্রিকি বটেই। কেমন হতে পারে? বাংলাদেশের 3টা ম্যাচই যেহেতু এই উইকেটে এই স্টেডিয়ামেই হবে। প্রথম ম্যাচটা হংকং এর সাথে বাংলাদেশ মাঠে নামবে। একটা উদাহরণ তো দিয়েই দিয়েছে বলা যায় আফগানিস্তান হংকং ম্যাচ থেকে। তবে অতীত পরিসংখ্যান যদি ঘাটা হয়, এখানে আগে ব্যাটিং কিংবা বোলিং খুব বেশি পার্থক্য কিন্তু তৈরি করে না। ওই 42টা ম্যাচ আগে ব্যাট করে জিতেছে, আগে বল করে 49, এরকম খুব কাছাকাছি। আগে ব্যাট করে রান এখানে 136 অ্যারাউন্ড যদি আমি বলি এভারেজ, পরবর্তীতে ব্যাট করে সেটা 123-এর কাছাকাছি। সুতরাং খুব পার্থক্য নেই বলা যায়। তবে আফগানিস্তান যেটা করেছে, ভালো উইকেট বিবেচনায় রশিদ খান ব্যাটিং করেছিলেন এখানে। 188 প্রিটি গুড স্কোর, কারণ এখানে 200 ঊর্ধ্ব রান খুব বেশি হয় না। দুবার মাত্র 200 পেরিয়েছে বলা যায়। ইন্টারন্যাশনাল টি-20 হয়েছে এখানে সব মিলিয়ে 91টা। সুতরাং খুব বেশি যে রান হয় তা না। 180-র উইকেট বলা যায় রাউন্ড এখানে কাছাকাছি হবে। এবং বাংলাদেশের যে মাইন্ডসেটটা থাকে সেটা কিন্তু 200+ খুব একটা নয়। 170 to 180 বাংলাদেশ ম্যাক্সিমাম টি-20তে বলা যায় গড়ে যেতে পারে। তবে হংকং প্রতিপক্ষ সেই বিবেচনায় হয়তো এখানে ভালো কিছু করলেও করতে পারে। সুখস্মৃতি বলতে বাংলাদেশের খুব একটা এখানে নেই। 5টা ম্যাচ এখানে খেলেছে, ওয়ানডেতে সুখস্মৃতি আছে। 2টো ম্যাচ তারা এখানে জিতেছে। ইনফ্যাক্ট 2018 এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে তারা এই মাঠেই উঠেছিল। তবে যে দুটো টি-20 বাংলাদেশ এখানে খেলেছে, 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরেছিল। ইনফ্যাক্ট
84 রানের সর্বনিম্ন যে স্কোরটা বাংলাদেশে, সেটা এই মাঠে মেন্স টি20তে সর্বনিম্ন স্কোর বলা যায়। সুতরাং খুব একটা সুখস্মৃতি নেই। তবে ওই যে মেন্টালি এগিয়ে থাকা কিংবা হংকং প্রতিপক্ষ, সেই হিসেবে যদি ভালো এফোর্ট এখানে বাংলাদেশ দল আগে ব্যাট করেও দেয়, কারণ প্রথম ম্যাচটা ডিউ অত বেশি বলা যাবে না যেখানে এফেক্ট করে, স্পিনে ভ্যারিয়েশন থাকলে আগে কনফিডেন্টলি ব্যাট করলে এখানে 170 180 করতে পারলেও কিন্তু হংকংয়ের সঙ্গে সেটা একটা বড় ব্যাপার হতে পারে। ওভারঅল আবুধাবির এই শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের উইকেটটা আবারও বলছি একটু ট্রিকি হতে পারে। সব মিলিয়ে 170 80 বাংলাদেশের মাথায় নিয়ে নামতে হতে পারে। তবে হংকংয়ের বিপক্ষে সুযোগ পেলে কেন নয়, সেটা 200-র ঘরে বাংলাদেশের জন্য একটা শুভ সূচনা, সেটাই তো দরকার টুর্নামেন্টে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। এদিকে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আজ রাত 8:30টায় ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আমরা যেমনটা জানতে পেরেছি যে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল কিন্তু বাংলাদেশ মাঠে নামছে হংকংয়ের বিরুদ্ধে। সংযুক্ত আরব আমিরাতে আছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি রঞ্জন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রঞ্জন, এর আগের বার যখন আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম তখন আপনি আমি দুজনেই চশমা পরিহিত অবস্থায় ছিলাম। আমরা বলছিলাম এই যে চশমা দিয়ে দেখা না দেখার যে বিষয়বস্তুগুলো রয়েছে, আমার এই মুহূর্তে আমি যেমনটা দেখতে পাচ্ছি আপনি আজকে চশমা পরা নাই, তাই আপনার সম্মানার্থে আমিও চশমাটা খুলে ফেলেছি। এনিওয়েজ, আমার কোয়েশ্চেনটা এই জায়গাটাতে, সেটা হচ্ছে এর আগের দিনে আবুধাবিতে আমরা দেখলাম প্রচুর ক্যাচ মিস হয়েছে রঞ্জন। সেটা হংকং তো করেছেই, আমরা আফগানিস্তানকেও ক্যাচ মিস করতে দেখেছি। পার্টিকুলার কোনো রিজন কি খুঁজে পেয়েছেন কিনা? আমরা যেমন রিং অফ ফায়ারের ব্যাপারে জানি দুবাইতে ডিস্টার্ব করে, বাট আবুধাবিতে কেন ক্যাচ এত ড্রপ হয়েছে, বা বাংলাদেশের প্র্যাকটিসে কি আপনি এরকম কোনো আলাদা প্রিপারেশন দেখতে পেয়েছেন কিনা? আমি প্রিপারেশন তো আলাদা ক্যাচিং এর জন্য খুব একটা দেখিনি, তবে হ্যাঁ প্র্যাকটিস বলা যায় যে সোহানকে নিয়ে আলাদা করে দেখেছি যে একটু উইকেটে প্র্যাকটিস হচ্ছে, অন্যান্য দিন নিয়েও হয়েছে, তবে খুব বেশি স্পেসিফিক ফিল্ডিং নিয়ে প্র্যাকটিসটা হয়নি। হ্যাঁ, দুবাই রিং লাইটের ব্যাপার আছে এখানে। নিশ্চয়ই আপনি জানেন যে প্রচন্ড গরম দিনের বেলা থাকলেও রাতে অদ্ভুত ভাবে বেশ তাপমাত্রা কমে যায়, এবং যেহেতু এই সময় গরমটাও বেশি থাকে, রাতেও বেশ গরম খুব নিচের দিকে নামার কারণে কিছুটা তো বল ঘাসে লেগে, ঘাসগুলো বেশ বড়, আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন, তো একটু তো স্লিপারি বল হতেই পারে, হয়েই যায়, এবং লাইট প্লাস এই যে কিছুটা ডিউ মিলিয়ে হয়তো ফিল্ডারদের কিছুটা সমস্যা হতেই পারে। তবে স্কিল এখানে আলটিমেট ফ্যাক্টর, এবং সেই জায়গায় ফিল্ডিং নিয়ে নিশ্চয়ই বাংলাদেশ সচেতন রয়েছে। রানিং বিটুইন দ্য উইকেটস একটু আগে জানছিলাম একটা প্রতিবেদনে, সেখানেও বাংলাদেশ সচেতন রয়েছে। এই জায়গাটা মনে হয় না বাংলাদেশকে খুব একটা ভোগাবে, ম্যাচ টু ম্যাচ ভ্যারি করে। তবে এখানে রাতের বেলা ফিল্ডিং, সেখানে কিছুটা তো আমি সমস্যা করতে দেখেছি আমরা এই মিডল ইস্টে। রঞ্জন, আমরা অলরেডি জানতে পেরেছি যে দুবাইতে ইন্ডিয়া টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। তার মানে ইন্ডিয়াও কিন্তু রিস্ক নেয় নাই, প্রতিপক্ষ যেই হোক না কেন, সংযুক্ত আরব আমিরাত কিংবা যে কেউই। আপনি ভেন্যু স্ট্যাটিস্টিক্সের জায়গাটা বলছিলেন সামগ্রিকভাবে। হংকংয়ের সঙ্গে খেলা, অনেকে হয়তো বা এক্সপেক্ট করতে পারেন যে বাংলাদেশ আগে ব্যাটিং করে 200-250 রানের মতো করার একটা টার্গেট নেবে, রান রেট বাড়িয়ে নেবে, বাট দিন শেষে সেফ থাকাটাও তো অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ। যেমনটা বলছিলেন, রাত যত বাড়ে ডিউ ফ্যাক্টরের প্রবণতাটাও থাকে। ডেফিনেটলি বাংলাদেশ স্ট্র্যাটেজিটা তো ওইভাবেই নেবে। না, হতেই পারে, হতেই পারে, কারণ এই ধরনের বড় টুর্নামেন্টে আপনার ম্যাচ জয় অনেক বেশি ইম্পর্টেন্ট। তারাও যেহেতু এশিয়া কাপ খেলছে, কাউকে ছোট করে দেখার একেবারেই সুযোগ নেই, কারণ এই হংকংও বাংলাদেশকে হারিয়েছে এর আগে 2014-তে, তাও ঘরের মাঠে। সুতরাং এখানে সেফ সাইডে থাকাটাই অবশ্যই নিরাপদ, এবং বাংলাদেশের মূল স্ট্রেংথ যেহেতু বোলিংটা, সেই বোলিংটা বাংলাদেশ চাইলেই আসলে তারা আগে করে নিয়ে কম রানে আটকে দিয়ে পরবর্তীতে চেস করতেই পারে। এটা গুড ডিসিশন বাংলাদেশের জন্য হবে। রাশিদ খান যেটা বলেছিলেন যে উইকেটটা বেশ ভালো মনে হয়েছে তার কাছে, এবং তারা তো একটু ভয়ডরহীন ক্রিকেট খেলে আমরা জানি। হংকং প্রতিপক্ষ বিবেচনায় তারা অবশ্যই আগে ব্যাট করেছে, এবং সেটা তাদের জন্য সফল। তবে এখানে খুব একটা আগে ব্যাট করে বা পরে ব্যাট করে পরিসংখ্যান বলছে যে এগিয়ে পিছিয়ে থাকার তেমন সুযোগ নেই, বেটার ক্রিকেটটা খেলতে হবে। তো সেই জায়গায় যদি লিটন দাস টস জিতে বোলিং নেয়, সেটাকেও গুড ডিসিশন বলা যাবে, এবং সেটা একটা সেফ সাইডে থেকে ভালো শুরুর প্রত্যাশাই করবে বলেই মনে হয়। রঞ্জন, একটা মধুর সমস্যা কিন্তু বাংলাদেশের পেস বোলিং ইউনিটে আছে। প্রত্যেকেই কোয়ালিটি সম্পন্ন পেস বোলার। আমরা দেখেছি নতুন বলে শরীফুল বেশ কার্যকরী বোলিং করেছেন গত এক বছরে, একেবারে ওপেনিং স্পেলটাতে। আপনি কি একাদশের ব্যাপারে কোনো কিছু আজ করতে পারেন প্র্যাকটিস বিবেচনায়? আমরা জানি না রঞ্জনকে আমাদের সঙ্গে আছেন নাকি কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা অপেক্ষা করছি রঞ্জনের জন্য। খুব সম্ভবত আমরা রঞ্জনকে পেয়ে গেছি। রঞ্জন, প্র্যাকটিস দেখে
একাদশে পেস বোলিং ইউনিটে প্রায়োরিটির ব্যাপারে কোনো কিছু কাজ করতে পেরেছেন যে আসলে আলটিমেটলি একটা মধুর সমস্যা তো ইউনিট পেস বোলিং ইউনিটটা পড়বে, কারণ 5 জন পেস বোলার আছেন, সেক্ষেত্রে কম্বিনেশনটা কেমন হতে পারে? আমি এটাই বলছিলাম আসলে তবে অবাক হলে আমি যে শরীফ জায়গা না পায়, কারণ এখানে তানজিদ সাকিব আছেন, এখানে তাসকিন আহমেদ আছেন, এখানে মুস্তাফিজুর রহমান আছেন। সুতরাং এই জায়গায় অবাক হওয়ার কিছু নেই অঙ্গনের ম্যাচে শরীফুলকে নামালে। তবে তামিম সাকিব আমরা দেখেছি এশিয়া কাপেও দুর্দান্ত করেছে, ইয়াং সুইং করানোর এবং তিনি উইকেট টু উইকেট কিংবা মেরিট অনুযায়ী বল করায় বেশ সিদ্ধহস্ত আমরা জানি। তাসকিনের পেসটা সেটা তো আলাদা করে কাজে লাগবে, মুস্তাফিজের এক্সপেরিয়েন্স কাজে লাগবে। তো এই জায়গায় মধুর সমস্যায় যদি কেউ কাটা পড়েন, আপনি যে নামটা বললেন শরীফুল, সেটা হতেই পারে। এবং স্পিন ডিপার্টমেন্টে যে ভ্যারিয়েশন সেটা রাখতে গেলে শেখ মেহেদীর অফ স্পিনটা খুব কার্যকরী, নাসুমের অর্থোডক্সটা খুব কার্যকরী, পাশাপাশি রিশাদ ক্যান ব্যাট হাউস এবং লেগ ব্রেক বোলারের একটা আলাদা মাহাত্ম্য তো আছেই। তো এরকম ক্লিন একাদশ আমার মনে হচ্ছে। ওদিকে আমরা যদি ধরি যে জাকের এবং লিটন, ওখানে উপরের দিকে তানজিদ তামিম এবং ইমন, এই সেটআপটা নিয়ে বাংলাদেশ নামতে পারে। তবে পেসার ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটা সমস্যায় বাংলাদেশ নিঃসন্দেহে পড়তে যাচ্ছে এবং সেখানে হয়তোবা শরীফুল জায়গা নাও পেতে পারেন, না পেলে অবাক হওয়ার কিছু নেই। রঞ্জন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সংযুক্ত আরব আমিরাত থেকে রঞ্জন শান্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। ওপেনিং, ফিনিশিং, স্পিন থেকে পেস এশিয়া কাপের সাফল্য পেতে হলে কাদের দিকে সবচেয়ে বেশি নজর থাকবে বাংলাদেশের? মিডল অর্ডারের অধারাবাহিকতায় 2 ওপেনারের সঙ্গে টপ অর্ডারে লিটন আর ফিনিশিংয়ে চোখ থাকবে জাকের আলীর উপর। স্পিনে মেহেদী এগিয়ে থাকলেও সেরা অস্ত্র হতে পারেন নাসুম। কন্ডিশনার উইকেট বিবেচনায় পেস বিভাগে টনিক হবেন দ্য ফিজ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বেজে গেছে এশিয়া কাপের দামামা। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মরুর বুকে আরও একবার টিম টাইগার্স। হংকংয়ের বিপক্ষে আসর শুরুর আগে বাংলাদেশের দল নিয়ে বিশ্লেষণ করা যাক। দারুণ ছন্দে আছেন 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমন। ওপেনিংয়ের দীর্ঘদিন যে সংকট দেখেছে লাল সবুজ দলটা, সেটি কিছুটা কেটেছে বলাই যায়। তবে এই দুজনের কেউ ব্যর্থ হলে টপ অর্ডারে গুরুদায়িত্ব নিতে হবে অধিনায়ক লিটন দাসকে। শ্রীলঙ্কার বিপক্ষে 150 করার পর পাকিস্তান সিরিজে ঘরের মাঠে তিনি পেরোতে পারেননি 1 অঙ্কের কোটা। সবশেষ নেদারল্যান্ডস সিরিজে 250 করা লিটনের এশিয়া কাপে ফর্ম টেনে আনা খুব জরুরি দলের সাফল্যের জন্য। তার উপর মিডল অর্ডারে অধারাবাহিকতাও টপ অর্ডারের উপর সৃষ্টি করছে বাড়তি চাপ। দীর্ঘদিন পর সুযোগ পাওয়া সাইফ হাসান, তাওহিদ হৃদয় আর শামীম পাটোয়ারির মাঝে কোন দুজন খেলবেন মিডল অর্ডারে? সাকিবের বিদায়ের পর একাদশে 5 স্পেশালিস্ট ব্যাটার রাখতে হচ্ছে টাইগারদের। ব্যাকআপ হিসেবে ষষ্ঠ বোলার হয় এদিক থেকে এগিয়ে থাকবেন সাইফ। টি-20তে ফিনিশিং খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান ফর্ম আর পারফরমেন্স বিবেচনায় সংশয় ছাড়াই সে জায়গায় সবচেয়ে বড় ভরসা জাকের আলী অনিক। এদিকে স্পিন বিভাগে শেখ মেহেদীর সাথে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। রান আটকাতে পটু মেহেদীর সাথে আবুধাবির উইকেটে বেশ কার্যকর হতে পারেন নাসুম। গেল কয়েক সিরিজের বাজে ফর্ম একাদশে জায়গা পাবার লড়াইয়ে পিছিয়ে দিয়েছে রিশাদকে। তবে টিম ম্যানেজমেন্টের অগাধ আস্থা এই লেগ স্পিনারের উপর। এবার 5 পেসার নিয়ে এশিয়া কাপে গেছে বাংলাদেশ, কিন্তু উইকেট আর কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের জন্য টনিক হতে পারে দ্য ফিজ। তার স্লোয়ার আর কাটার ধরলে মিডল ও স্লগে প্রতিপক্ষকে নাকাল করবেন এই কাটার মাস্টার। তবে ফর্মের বিচার করলে টাইগারদের সেরা অস্ত্র হতে পারেন তাসকিন আহমেদ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ব্যাটিং ওয়ার্কশপ আয়োজন করেছে এবং সেই ব্যাটিং ওয়ার্কশপে মূলত আসলে যারা বাংলাদেশের ক্রিকেটে ব্যাটিং নিয়ে কাজ করেন সে সমস্ত কোচেরা পার্টিসিপেট করেছেন। আজকে সকাল থেকেই সেই ওয়ার্কশপটা হয়েছে, যেটা আগামী 12 তারিখ পর্যন্ত চলবে। তবে মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি সাম্প্রতিক সময় বাংলাদেশের অল ফরম্যাটের ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, তিনি এই ব্যাটিং ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। রিপোর্ট আছে, দেখে আসবো। ক্রিকেট মাঠে যেমন খাতা কলম হাতেও মাহমুদুল্লাহ রিয়াদের মনোযোগের কমতি নাই। রিয়াদের কোচ হওয়ার ইচ্ছে যে বহুদিনের। আমিনুল ইসলাম বুলবুলকে একসময় সেই স্বপ্নের কথাও জানিয়েছিলেন সাইলেন্ট কিলার।
রিয়াদের স্বপ্ন বিসিবি সভাপতির বাস্তবায়ন, রিয়াদের স্বপ্নের এভারেস্টের প্রথম সোপান, বিসিবির স্পেশালিস্ট ব্যাটিং কোচ বানানোর মিশন, দ্য স্কোরিং রানস ওয়ার্কশপ। শুধু রিয়াদ নন, 3 দিনের এই ওয়ার্কশপে অংশ নিচ্ছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক সহ 12 জন টেস্ট ক্রিকেটার। রিয়াদের মতো অনেকেই এখনো খেলছেন। এখানে দেখেন রিয়াদ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালে, এরা সবাই প্রতিষ্ঠিত সাকসেসফুল টেস্ট ক্রিকেটার্স। সো এখানে যারা এসছে 12 জন টেস্ট ক্রিকেটার সহ যে ক্রিকেটাররা আছে এখানে, তারা শুধু কোচিংই করবে না, তাদের নিজের সমস্যাগুলো তারা সলভ করবে এবং তাদের বন্ধুদের প্রবলেমগুলো সলভ করবে। চিন্তা করছি আমাদের জাতীয় দলের ক্রিকেটার যারা আছে আমরা তাদের সবাইকে আমরা লেভেল 2 কোচ বানাবো, এই জন্য যে আমাদের তাদেরকে কোচের জন্য অপেক্ষা করতে হবে না, তারা নিজেরাই তাদের ছোট ছোট প্রবলেমগুলো সলভ করতে পারবে। বিসিবির ইতিহাসে এমন কোর্স এবারই প্রথম। কোর্সটার 3 প্রশিক্ষকের একজন স্বয়ং বিসিবি সভাপতি, বাকি 2 অস্ট্রেলিয়ান কোচ অ্যাশলি রস আর ইয়ান রেনশ। বিশ্বমানের হয়ে দেশি কোচরাই যেন টাইগার ক্রিকেটের ডাগআউট সামলাতে পারেন, এই কর্মশালার এটাই উদ্দেশ্য। দেশের যে প্রশিক্ষকরা আছে তাদেরকে কিভাবে আমরা আরও আন্তর্জাতিক মানের কোচ তৈরি করতে পারি এবং এখান থেকে আমাদের কোচরাই যেন বিদেশে গিয়ে কাজ করতে পারে, সেটাও আমাদের অন্যতম একটা বড় লক্ষ্য। আগামীতে নারী ক্রিকেটারদের নিয়েও আয়োজন করা হবে এমন কোর্স। এই ব্যাটিং কোর্স শেষে আগামী সোমবার শুরু হবে বিসিবির লেভেল 3 কোচিং কোর্স। বিসিবির এই উদ্যোগ এবারই প্রথম। এই কোর্স পরিচালনা করবেন আরও 2 অস্ট্রেলিয়ান কোচ, রস টার্নার ও অ্যালান ক্যাম্পবেল। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দলকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার। সার্বক্ষণিক দলটির সঙ্গে আনফা এবং বাংলাদেশ হাই কমিশন যোগাযোগ করছে বলে জানিয়েছেন বাফুফের জেনারেল সেক্রেটারি ইমরান হোসেন তুষার। এদিকে বিমানবন্দরে দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও এখনও শুরু হয়নি বিমান চলাচল। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা। নেপালের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলেও। সরকার বিরোধী বিক্ষোভের মাঝে বাতিল হয় দ্বিতীয় প্রীতি ম্যাচ। নির্ধারিত সূচির আগে দেশে ফেরার চেষ্টা করলেও বিমানবন্দরের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় হোটেলবন্দি হয়ে পড়ে লাল সবুজরা। তাদের সাথে আনফা ও বাংলাদেশ হাই কমিশন সার্বক্ষণিক যোগাযোগ করছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। আমাদের ওইখানকার স্থানীয় দূতাবাস আছে, নেপালের দূতাবাস, তারা সবসময় আমাদের সহযোগিতা করছে এবং আনফা তাদের আমরা আসলে ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ জানাতে চাই। তারা অল দ্য টাইম আমাদের সাথে কথা বলছে, আপডেট দিচ্ছে। সো এখন পর্যন্ত আমি বলতে চাই আমাদের টিম নিরাপদে রয়েছে। টিম হোটেলে জিম সেশনের সময় পার করছেন ফুটবলাররা। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে করা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা। একটা ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স প্রয়োজন, এখন পর্যন্ত আসলে আমরা ওইটা পাইনি, যে কারণে কিন্তু আসলে স্পেশাল চার্টার বিমান এটা যেতে পারছে না। যখনই ক্লিয়ারেন্স হয়ে যাবে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও এখনো চালু হয়নি বিমান চলাচল। তবে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে নেপাল থেকে জানান মিডফিল্ডার সোহেল রানা। তাবিদুল ভাই আর উপদেষ্টা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলছে যে আমাদের কিভাবে সেফলি বাংলাদেশে নিয়ে আসা যায়। ফ্যামিলি সবাই এখন চিন্তা মুক্ত আছে বর্তমানে। আমাদের বর্তমান যে অবস্থা হোটেলের খুব ভালো একটা অবস্থায় আছে। ফুটবলারদের মতো দেশটিতে আটকা পড়েছেন খেলা কভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকরাও। দ্রুত সংকট সমাধান হবে বলে আশা তাদের। নেপাল বাংলাদেশ সিরিজ কভার করতে বাংলাদেশ থেকে যে গণমাধ্যম কর্মীরা কাঠমান্ডুতে এসেছে তারা এখন পর্যন্ত নিরাপদে আছে, ভালো আছে। দূতাবাস থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে হোটেলের বাইরে না বের হওয়ার, সে নির্দেশনা মেনে সবাই হোটেলে অবস্থান করছে, ফলে সে অর্থে খুব একটা সমস্যা নেই। নেপালের অভিজ্ঞতা থেকে পরবর্তী সময়ে অন্য দেশ সফরকালে বাড়তি সতর্কতা বাফুফে অবলম্বন করবে বলে জানান ইমরান হোসেন তুষার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলের প্রসঙ্গ, জয়পুরহাট জেলাকে 1-0 গোলে হারিয়েছে নওগাঁ জেলা। একমাত্র গোলটি করেছেন নওগাঁ দলের মুন্না। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেখানে জয় দিয়ে আসর শুরু নওগাঁ জেলার। ম্যাচের উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আল মামুন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। দ্বিতীয় পর্বে নওগাঁ স্টেডিয়ামে মুখোমুখি হবে 2 দল।
কিউরেটর গামিনী ডি সিলভাকে ঢাকা থেকে রাজশাহীতে ট্রান্সফার করেছে ক্রিকেট বোর্ড। মিরপুরের পরিবর্তে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের প্রধান কিউরেটর এখন এই লঙ্কান। বেশ কিছুদিন থেকে গুঞ্জন ছিল বরখাস্ত হতে পারেন বিতর্কিত কিউরেটর গামিনী ডি সিলভা, কিন্তু না, চুক্তির মেয়াদ পূর্ণ করবেন এই লঙ্কান। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে রাজশাহীতে বদলি করা হয়েছে এই লঙ্কানকে। বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে এই কিউরেটর বিদায় নেবেন বাংলাদেশ থেকে। গামিনীর প্রথম অ্যাসাইনমেন্ট হবে এনসিএল টি20-র দ্বিতীয় আসর। 2010 সাল থেকে বিসিবিতে চাকরি করছেন গামিনী ডি সিলভা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।